আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে। আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন। এই জীবন কর্ম অনুযায়ী চলে, আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। যদি মানবতাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয়, তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে। তোকে বলেছিলাম না আমি কালিয়া 10 টাকার চাকনা আরো নিয়ে নে, কিন্তু না, তুই শুনিস কথা আমার। আরে হয়ে গেছে ভুল ভাই, দুবারের মতো বেঁচে আছে, শেষ করো তাড়াতাড়ি, তারপর ঘরেও যেতে হবে। আরে কিন্তু যাবো কি করে? কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি? এই দেখ, এটা তো শেষ হয়ে গেল। কি সুরে আওয়াজটা এলো। চলে এসো ভাই, চলে এসো, এটাই শেষ বাস। ও কাকু, আগে যাও, আমরা সান্তাক্রুজ নয়, ধারাবি যাব, চল ফট। আরে কি চল ফুট বলছো বাবা? তোমাদের ভাগ্য খুব ভালো। আমি আজকেই ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে, আর আমার এই রামপিয়ারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে। চলে এসো। আরে এত ভাবছো কি? তোমাদের ভালো সময় চলছে, এসো, চলে এসো। মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে। ফুল সম্মান পাচ্ছি ভাই, মন থেকে। আয় কালিয়া, চলে আয়। ঠিক আছে চলো। যখন কন্ডাক্টর আছে রাজি, তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি। রাত 1টার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের জোর মনে হচ্ছিল, কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায়ের দণ্ড নিয়ে এসেছে, যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে। দণ্ড বিচিত্র, আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে। আবে এভাবে কি দেখছিস? টিকিট ছিঁড়তে চাস আমাদের? যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস, তাহলে চেষ্টা করে দেখে নে। তোমাদের তো পার্মানেন্ট টিকিট কাটা হয়ে গেছে, তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই। আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার, তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো, তাই না? আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি? আচ্ছা, তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি, না হলেই রামপুরি ঢুকে যেত তোর পেটে, বেরোতো বুক চিরে দিয়ে। ঠিক সেইভাবেই না, যেমনটা আজ থেকে 10 বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে, যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল। শরীরের খিদে তো মিটে গেছে ভাই, এখন এই এঁঠো বাসনের কি করি? একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে। মেরে দিয়ে কে, এটাই ঠিক হবে, মেরে দে। সেই সময় আমিও এই বাসেই ছিলাম, আমি সব দেখেছিলাম, কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম। তার উপরে মেয়েটার খুন, আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু কিন্তু কি? এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল, আমার বাঁচাটা কঠিন হয়ে যাচ্ছিল, আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম। সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপেই অপেক্ষা করছিলাম, যেখান থেকে তুমি ওকে তুলেছিলে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজ সেই অপেক্ষা শেষ হলো। আবে ও রামগোপাল বর্মা, এ কি তুই এখানে ভূতের ফিল্ম বানাচ্ছিস? মানে তুই এমন ভাবে বলছিস যেন কোনো ভূত তোমরা দুজন। কিছু সন্দেহ আছে? দেখো দেখো ভূত কাকা। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না আমাদেরকে, ভুল হয়ে গেছে আমাদের, আমাদের মেরো না, এরকম আর ক্ষমা করে দাও। ভবিষ্যতে তুমি কি ভুল করবে, এই শাস্তিটা সেটা নয়।
এই শাস্তিটা সেটার ফল যেটা তুমি আগে করেছিলে। রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল, কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মনও অস্থির হয়ে পড়ে, তাহলে আর এই কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানাই। আমার প্রিয় বাচ্চারা, ইতিহাস দেশের হোক বা বিদেশের, সেটাই সম্পত্তি হয় যার গোড়ায় আমাদের অস্তিত্ব লুকিয়ে আছে, আমাদের আজ লুকিয়ে আছে। তার সম্মান আমাদের ততটাই করা উচিত যতটা সম্মান আমরা আমাদের ইচ্ছের প্রতি করি। যদি এরকম না হয় তাহলে ভাই, জানি না কেন আমার মনে হচ্ছে যে আমাদের এই কেল্লায় যাওয়া উচিত না, খারাপ কিছু হয়ে যাবে। আরে ওই ভিতু, তুইও তো 3 পত্তি খেলার সময় শর্ত লাগিয়েছিলি যে তুই জিতলে আমাদের দুজনকে মাঝ রাতেই কেল্লায় মদ খাওয়াবি। এখন জিতে গেছিস তো পার্টি দিতে তোর ফেটে যাচ্ছে। আরে ভাই, পার্টি দিতে মানা করছি না আমি, এই কেল্লায় যেতে মানা করছি। আমার কথা শোন, আমরা এই গাড়িতে বসেই খেয়ে নি। শোন, যদি তোর এতটাই ভয় লাগছে তাহলে তুই এখানেই দাঁড়িয়ে থাক, না হলে বাড়ি ফিরে যা। আমরা ভেতরে যাচ্ছি, চল। আরে ভাই, তোরা দুজনও না 1 নম্বরের জেদি। তোদের থেকে আলাদা থেকে আমি কি টিম পারবো? এই না হলে কথা, চলায়। অমিতের ষষ্ঠ ইন্দ্রিয় ওকে সঠিক সংকেত দিয়ে দিয়েছিল, কিন্তু কথায় বলে না, যখন মৃত্যু আসার হয় তখন মানুষ চাইলে যতই চেষ্টা করুক 1 ইঞ্চিও দূরে থাকতে পারে না। আর ওরা 3 জন তার দিকে এগিয়ে গেল। কি দারুণ কেল্লা বাইরে! এটা দেখে তো প্রথমবার সরকারকে প্রণাম করার ইচ্ছে করছে। হ্যাঁ, কি মেনটেন করেছে ভাই, একটুও কোথাও নোংরা নেই। এখানে নোংরামি করা একেবারে নিষেধ, এখানে নোংরা করলে অভিশাপ দেওয়া হবে। তাহলে এটাই পরিষ্কারের আসল কারণ। কোনো ব্যাপার না, আমার কাছে কয়েকটা পলিব্যাগস আছে, আমরা আমাদের কোণা তাতে রেখে দেব। আরে ও, আমরা এখানে মজা করতে এসেছি, আর মজা ভদ্র হয়ে করা যায় না। যেটা হওয়ার সেটা হবেই, বাকি সরকারি চাকর আসবে সকালে, পরিষ্কার করে দেবে। চলো এবার মজা করা যাক। জীবনে একটা কথা কখনো ভুলবে না বাচ্চারা, যদি তুমি দেশকে স্বচ্ছ রাখতে চাও তাহলে তাতে শুধু সরকারেরই নয়, বরং দেশের প্রত্যেকটা নাগরিকের ভাগিদারি থাকে। যে নাগরিক এই ভাগিদারি থেকে বেঁচে পালায় তার দরকার না তো দেশের থাকে, না পৃথিবীর, আর না টুনাগড়ের কেল্লার। চিয়ার্স! হ্যাঁ রে ঢ্যামনা, চল এবার তুই ফেল তোর বোতল। না ভাই, তোরা দেখলে না বোর্ডে কি লেখা আছে? এখানে নোংরা ফেলা একেবারে নিষেধ, আমরা নোংরা ফেলবো না। আরে ভিতু একেবারে ভয় পায় কি এসেকে ধরে না ফেলে। ভিতু, এই আমি ভিতু নয় বুঝলি, কিন্তু ওই বোর্ড। আরে ঠিক আছে, এখন বোঝাতে হবে না, তুই ভিতু এটাই সত্যি। আমি ভিতু নই, তোরা দুজন বোতল ছুঁড়েছিলি তো, এই দেখ এবার আমি কি করি। আমি এইসব করতে পারি, এই দেখ, আরো দেখ, এইটা দেখ। ও অহংকারী মানুষ, তুই আর তোর বন্ধুরা মিলে এই কেল্লার নিয়মটাকে ভঙ্গ করেছিস। এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে যেখানে নোংরা ফেলা নিষেধ, তাহলে কেন করলি? এটা কি হচ্ছে ভাই? আর এই মূর্তি কথা কি করে বলছে? আর এটা চলছে কি করে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি সব কিছু বুঝতে পেরে গেছি। টুনাগড়ের কেল্লায় নোংরা ফেলার জন্য
তোমাদের সবাইকে মৃত্যুর শাস্তি শোনানো হচ্ছে। এইসব কি ফাজলামি হচ্ছে? তোরা দুজন মিলে এইসব করেছিস আমাকে ভয় দেখানোর জন্য। কেউ কিচ্ছু করেনি মূর্খ অহংকারী মানুষ। তোরা তিনজন করেছিস মরার জন্য। তৈরি হয়ে যাও। না না, আমাকে মৃত্যুর দণ্ড দিও না। আমি মরবো না। আমি পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি। না, এটা হতে পারে না। তাই আজকের পরে কোনো কেল্লায় গিয়ে নোংরা ফেলার আগে এটা ভেবে নিও, যদি ওই কেল্লা টুনাগড়ের মতো পরিষ্কারকে পছন্দ করে তাহলে তুমিও মৃত্যুর শিকার হতে পারো। এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরো বিপদে ফেলে দেয়, যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে। কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে। একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কা কা করে ওখান থেকে উড়ে চলে যায়। সুমিত ড্রাইভিং সিটে বসেছিল, দিশা ওর পাশের সিটে বসেছিল। বেবি, তোমার ছেলে চাই না মেয়ে? ছেলে হোক বা মেয়ে, আমার জন্য দুটোই সমান সমান। তাছাড়া তোমার কি চাই? যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায়। উইন্ডস্ক্রিন ক্র্যাক হয়ে যায় আর অনেক রক্তও বেরিয়ে যায়। সুমিত তক্ষুনি ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয়। দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দিশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল। সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তুলে দূরে ছুড়ে দেয়। সুমিত, এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না। তার উপর তোমার এই ভাঙা গাড়ি। আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না? বেবি, এটা ভাঙা গাড়ি নয়, এটা খানদানি গাড়ি। আর বেবি, আমরা অনেক এগিয়ে চলে এসেছি, তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে। এখন চলো গাড়িতে বসো, না হলে এখানে পুরো রাত কেটে যাবে। দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো। গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল। তখন এই গাড়ি হঠাৎ 2-3টে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায়। সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো, কিন্তু গাড়িটা স্টার্ট হলো না। এটা দেখে দিশার মুড খারাপ হয়ে গেল। সুমিত দিশার আবভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে। কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনাট খুলে ফল্ট চেক করতে লাগলো। দিশা ওর কাছে এলো আর রেগে বলল, আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব, কিন্তু না, তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল। হয়ে গেল তো আবার খারাপ। কি জানি আমরা কখন গোয়া পৌঁছবো। কাম ডাউন সুইট হার্ট, রেগে যাচ্ছ কেন? এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি। তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না, তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না। তখনই ওর কানের কাছে কেউ যেন এলো। কে তুমি? আওয়াজ শুনে দিশা আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো, কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না। তারপর ওর মনে হলো ওর সাথে এই ইয়ার্কি সুমিতই করেছে, কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা ভয়ে কেঁপে ওঠে। তাহলে ওই আওয়াজটা কার ছিল? এই প্রশ্নটা দিশার মাথায়
ঘুরতে শুরু করলো। সুমিত, আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত। ডোন্ট ওয়ারি বেবি, গাড়ি স্টার্ট হয়ে গেলেই আমরা রওনা দেব। দিশা, কি হলো? ডাইনি, তোমার পেছনে। সুমিত মোবাইলের লাইট অন করে দেখে, তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায়। ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে। দিশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল। দিশা এ কোনো ডাইনি নয়, একজন বৃদ্ধ মহিলা। শোনো ঠাম্মা, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি? সুমিত, আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয়। তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম, ডাইনি বেশি মনে হচ্ছে আমার। এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডার্লিং। ডোন্ট ওয়ারি, ও একটা বুড়ি, ওর নিজের একটা পা কবরে আছে। এ চাইলেও আমাদের কি ক্ষতি করতে পারবে? কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি। তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো। ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল। দরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দিশা দাঁড়িয়েছিল। তিনজন ভেতরে চলে আসে, আর তখনই দিশার উপরে একটা সাপ পড়ে যায়। দিশা চিৎকার করে লাফাতে লাগলো। উষা ওকে বলল, ভয় পেও না, এটা নকল সাপ, এটা খেলনা। আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে গেল। উষা যেতে যেতে ওদেরকে দেখলো, আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায়। সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিতে থাকে। দিশা গ্লাসে করে জল খাচ্ছিল, আর গ্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয়, ও নিজের খাবারের থালায় অনেকগুলো পোকামাকড় দেখতে পায়। ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো। দিশা, কি হলো দিশা? কি হয়েছে? আরে ওকে, তুমি খাবার ছড়িয়ে দিলে কেন? আমার থালায় অনেকগুলো টিকটিকি, গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল। আমি খাবার না, শুধু পোকামাকড় খাচ্ছিলাম। তুমি ওই খাবার খেও না, ফেলে দাও সবকিছু। দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল। তারপর সুমিত দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয়। দিশা দুধ খেতে শুরু করে। তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে। গ্লাসের দিকে দেখলো তো দুধ লাল রঙের দেখাচ্ছিল। ও তক্ষুনি গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে। এটা তুমি কি বলে যাচ্ছ দিশা? দেখো দেখো, ওখানে না তো টিকটিকি রয়েছে, না গিরগিটি, আর না পোকামাকড়। ইটস ওকে, এই নাও দুধ খেয়ে নাও। সুমিত, এতে রক্ত আছে, আমাকে রক্ত খাওয়াচ্ছ? দিশা, তোমার কি হয়ে গেছে? তোমার শরীর ঠিক আছে তো? ওটা রক্ত নয়, দুধ ছিল। মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো। চলো গিয়ে শুয়ে পড়ি। সুমিত গভীর ঘুমে শুয়েছিল। দিশার ঘুম পাচ্ছিল না, আর ও বিছানায় বসে আছে। ওর নজর জানালার দিকে যায়, তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ও জোরে জোরে চিৎকার করতে লাগলো। সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করে, দিশা, দিশা কি হয়েছে? কি হয়েছে? সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পেল না। সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে, দিশা, তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না। তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। না সুমিত, আমার বিশ্বাস করো, ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে ছিল। আমি ভালো করে দেখেছি দিশা, ওখানে তেমন কিছুই নেই। এনিওয়েজ, তুমি অনেক ঘাবড়ে গেছো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সুমিত কিচেনের দিকে চলে গেল। ওখানে ফ্রিজ রাখা রয়েছে। সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মুড়ে যায়। আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে। ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায়। ফ্রিজে
একটা মাথা কেটে রাখা ছিল। সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায়। তখনই দেশার চিৎকার শুনতে পাওয়া যায়। সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায়। সুমিত, সুমিত, ও আবার এসেছিল। সুমিত, প্লিজ আমার বিশ্বাস করো, ও আবার এসেছিল। ও সত্যিই ডাইনি। তুমি ঠিক বলছো, এই জায়গাটা ঠিক নয়। আমিও ফ্রিজে কোনো এক মানুষের কাটা মাথা দেখলাম। চলো চলো পালাও এখান থেকে। সুমিত আর দিশা গেটের দিকে দৌড়চ্ছিল, কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায়। দুজন বুঝতে পারলো না যে এখন তারা কি করবে। দিশা পেছনে ঘুরে তাকালো, তখনই বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায়। ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল। সুমিত ওপরে তাকিয়ে দেখে, তখন ওরও অবস্থা খারাপ হয়ে গেল, কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল। ছাদে উষা খুবই ভয়ঙ্কর ডাইনি রূপে দেখা যাচ্ছিল। ও জোরে জোরে হাসতে শুরু করলো। আজ অব্দি বাংলো থেকে কেউ বেঁচে পালাতে পারেনি, তোমরা দুজন কি করে যাবে? হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায়। সুমিত আর দিশা ঘাবড়ে গিয়ে পেছনের দিকে পালাতে লাগলো, কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয়, আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পেট ছিঁড়ে বেরিয়ে আসে। দুজন ওখানেই মরে যায়। আর ডাইনি হাসতে শুরু করে। মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয়, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে। শুনেছিলাম যে হাজার ভ্রষ্টাচারীদের পালা যখন যখন কোনো ইমানদার পুলিশ অফিসওয়ালাদের হাতে পড়ে যায় তখন তাদের ঘুম নষ্ট হয়ে যায়। কিন্তু এই শোনা কথাগুলো আমি আইএস অফিসার রণসিংহের মধ্যে দেখেছি, যে মুম্বাইয়ে যারা ড্রাগ সাপ্লাই করতো তাদের ঘুম নষ্ট করে রেখেছিল, মরার আগেও আর মরার পরেও। টাকা পুরো আছে, পুরো 250 গ্রাম আছে, কিন্তু এটা তুই বিক্রি কোথায় করবি? পুরো মুম্বাইতে আমাদের অলরেডি সেট আছে। ওখানেই যেখানে কেউ বিক্রি করে না। মানে? মানে বান্দ্রা পোর্ট। পাপ্পু খরা জমিতে ফসল উৎপাদন করতে খুব পছন্দ করে। যে জায়গাটার কথা বলার সময় তুই যে বড় বড় ডায়লগ মারছিস না পাপ্পু সাহানি, এখানে যারা ড্রাগস বিক্রি করে তাদের পেছনে বাস থাকে। আইএএস অফিসারের ভূত আছে ওখানে। জানি রে, ওই আইএএস অফিসার না, যাকে 80-তে মস্তানদের গুন্ডারা বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে ওখানে বান্দ্রা পোর্টের সামনে সমুদ্রের সামনে ছড়ে দিয়ে ফেলেছিল। আরে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওই এরিয়াতে গিয়ে যারা যারা ড্রাগস বিক্রি করেছে ওরা লাশ হয়ে তবেই ফিরেছে আমার বন্ধু। হ্যাঁ, এইসব বাজে কথা গো বর্দা। ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। কাজ আমরা ওখান থেকেই শুরু করব। বয়সে তোর থেকে আমি অনেক বড়, আমার কথাটা বোঝ, ওদিকে যাস না। ছাড়ো না বর্দা, তুমি শুধু ব্রড স্ট্যান্ডটা দেখো, নোটগুলোর আদান প্রদান দেখো। পুরো পুলিশ ডিপার্টমেন্ট এটাই ভাবে যে বান্দ্রা পোর্টে আইএএস অফিসারের রণসিংহের ভূত রয়েছে ওখানে, সেই জন্য ওরা ওখানে রাউন্ড দিতে আসে না। আর এই সুযোগের লাভ উঠিয়ে আমরা ওখান থেকে সব অপারেটিং করব আর লক্ষ কোটি টাকা কামাবো। এটাই তো আমাদের স্ট্র্যাটেজি দাদা। আসছি। এই দাঁড়া, আমি জানি তুই আজকের পর এখানে কখনো ফেরত আসবি না, তাই এটা রাখ, মরার আগে পুরো মজা নিয়ে নে। থ্যাংক ইউ দাদা। বড় দাদা পরিষ্কার শব্দে পাপ্পুকে বুঝিয়েছিল যে বান্দ্রা ফোর্টে ড্রাগস বিক্রি করা মানে রণসিংহের ভূতের হাতে মারা পড়া, কিন্তু নিজেকে বাহাদুর ভাবে পাপ্পুর খনি ওখান থেকে ডাক দিচ্ছিল। ও কি করেই বা থেমে থাকতো? আরে পাপ্পুদা, কোনো নেশাখোর লোক এখানে আসার জন্য তৈরি হচ্ছে না। হ্যাঁ তো সবাই বলছে এখানে এলে তাহলে রণসিংহ ওদের মেরে ফেলবে। এখন তো আমাকেও ভয় লাগতে শুরু হয়ে গেছে। আমার এখানে আসা উচিত হয়নি। ভাই, রণসিংহ সত্যি এসে গেলে তখন? আমরা এতক্ষণ ধরে এখানে আছি, কেউ এসেছে? সব বাজে কথারে আমার লিমকা গজা। এখানে কোনো ভূত থাকে না, এই সব মন গড়া গল্প। যাই হোক, এই ভয়ের পরিবেশ বদলাতে একটু সময় তো লাগবে, লাগাবো।
কিন্তু ওপেনিং ডেতে বনি তো করতেই হবে। কিছু টাকা আছে পকেটে নাকি খালি ঘুরছিস? আছে তো দাদা, এই যে 355 টাকা। আর আমার কাছে দাদা 150 আছে। যেটা আছে বনির জন্য যথেষ্ট। এটা ধর, এখন এটা বিক্রি কর বা খা। মাল তোদের, পুরো 5000 টাকার পরিষ্কার মাল। মজা কর। চল এবার, কাল নতুন ভাবে ফিল্ডিং করব। ও গড, রণসিংহ! রণসিংহের এলাকায় ড্রাগস বিক্রি করার অপরাধে রণসিংহ তোমাদের 3 জনকে মৃত্যুর শাস্তি শোনাচ্ছে। মৃত্যুর থেকে যদি এতই ভয় পাও, তাহলে এখানে এসে ড্রাগস বেচা উচিত হয়নি তোমাদের। এবার তোর নম্বর। আজকের গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম, যদি তুমি ভুল কাজ করো তাহলে এক ইমানদার অফিসারের থেকে একটা নয়, দুটো নয়, বরং একটা শহরের দূরত্ব বজায় রাখো, কারণ তারা মরে যাওয়ার পরেও নিজের ডিউটি পালন করে। বন্ধুরা, যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে, তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে কাস্টিং ডিরেক্টর রমন নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের যৌন ক্ষুধা পুরো করার উপায় করে নিয়েছিল। স্যার সন্দীপ, পুরো একটা উইক কেটে গেল, কিন্তু এখনো অবধি আমরা বর্মা স্যারের হরর ফিল্মের হিরোইন খুঁজে পেলাম না। যদি এভাবেই চলতে থাকে না, তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না। বস, এই আগের প্রোফাইল দেখে নাও, সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী। তুইও না বোকার মতো কথা বলিস। আরে রাকেশ ছাবড়া, সৌমিজি এমনি এমনি কাস্টিং ডিরেক্টর হয়ে যায়নি রে, পরিশ্রম করেছে তারা। তাহলে আই থিঙ্ক স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত। আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব। তুমি ঠিক বলছো। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও, কিন্তু অ্যাড্রেস এখানকার নয়, মাড আইল্যান্ডের অফিসে রেখেও। ওই জায়গাটা আমার জন্য খুব লাকি। আমার ক্যারিয়ারের শুরু ওখান থেকেই শুরু হয়েছিল। তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে, আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে। ওকে বস। রমন আর সন্দীপ মাড আইল্যান্ডের অফিসে পৌঁছে অডিশনে সেট আপ করার কাজে লেগে পড়ে। কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল, আর রাত হওয়া মাত্রই দুজন গুরু আর চেলা মদ খাওয়ার জন্য বসে পড়ল। রমন স্যার, আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন। তাহলে ঠিক আছে, আজকের পর তুই শুধু দুধ খেয়ে নিবি। আরে এত রাতে কে এসেছে? যা দেখ তো। আগে বলুন। স্যার, আমি ওই ফেসবুকে অডিশনের মেসেজ দেখেছিলাম, 12টার অডিশন, সেই জন্যই এসেছি। আরে বাবা, অডিশনের টাইম রাত 12টার ছিল না, সকাল 12টার সময় হবে। আপনি সকালে আসুন 12টার সময়। দেখুন স্যার, যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে। আমি অনেক দূর থেকে এসেছি। কত দূর থেকে? নরক থেকে এসেছো নাকি? এরকমটাই ভেবে নিতে পারেন, কিন্তু স্যার প্লিজ অডিশন এখনই নিয়ে নিন না। সন্দীপ স্যার যখন এত রিকোয়েস্ট করছে, তাই নিয়ে নেওয়া হোক অডিশন। তুই চল, ক্যামেরা লাইটস অন কর। স্যার এখন এটা কি করে পসিবল?
আরে কেন পসিবল নয়? সন্দীপ স্যার, যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল। আপনি এমনিতেও সব কিছু ম্যানেজ করে নেন। আপনি আমার নাম কি করে জানলেন? ব্যাস এমনিই জেনে গেছি। এক্ষুনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন, তাই নরক থেকে যারা আসে তারা সব কিছু জানে, নাম, জন্ম। এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে, না হলে চলে যাও এখান থেকে। আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকেই তোর নাম, অযথা কেন ইস্যু বানাচ্ছিস? আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ। চল এবার অডিশনের ব্যবস্থা কর। খারাপ, যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে তখন মানুষ শয়তান হয়ে যায়। এমনই অবস্থা রমনের ছিল। মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে কি এসেছে, যৌনক্ষুধা ওর চোখ থেকে পড়তে শুরু করলো। রমন সঙ্গীতার লাভ ওঠানোর মন মানিয়ে ফেলেছিল, কিন্তু ও কি জানতো যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে। দেখো, তোমাকে এখন আমার 3 অবধি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে, এমনভাবে যেমনভাবে কোনো ডাইনি নিজের শিকারকে দেখে। সো 1, 2, 3 অ্যান্ড অ্যাকশন। এবার তুই জ্যান্ত বাঁচবি না। প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে। আরে বাহ, ডায়লগ না পাওয়া সত্ত্বেও এত রিয়েলিস্টিক ডায়লগও বলে দিলে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয়, বড় বড় হিরোইনরাও করতে পারে না। মাইন্ড ব্লোয়িং। সন্দীপ, কাল অডিশন ক্যান্সেল করে দে, এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর হ্যাঁ, ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি। কি নাম জানো তোমার? আগে সঙ্গীতা। সঙ্গীতা, সঙ্গীতা। সঙ্গীতা। স্যার, কোথায় হারিয়ে গেলেন? না কিছু না, তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গেছিল। সন্দীপ, তোর কি মনে হয়, কেমন লাগলো? ভালো অডিশন ছিল স্যার, আমার খারাপ বিহেভিয়ারের জন্য ভেরি সরি সঙ্গীতা ম্যাম। ইটস ওকে। এখন সরি ওয়ারি যদি হয়ে যায় তাহলে এবার অডিশনটাও চেক করে নেই। বস, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইটস ওকে, ব্যাটারি চেঞ্জ করে নে। সরি স্যার, আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি। স্যার প্লিজ দয়া করে রেগে যাবেন না, আমি এক্ষুনি লোখনওয়ালা অফিসে গিয়ে নিয়ে আসছি। 1.5-2 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার, তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেব। তোর সব সময়ের এই নাটক। আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয়, বুঝতে পারলি? যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমরা মনে করি যে সময় পেরিয়ে যায়, সেটা পেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে না, কিন্তু এরকমটা মোটেই হয় না। সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনোর সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি, আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয়। আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল। অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং। এই হরর মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, একটু এক্সপোজও করতে হবে। আপনার কোনো প্রবলেম নেই তো? না স্যার, আমার কোনো প্রবলেম নেই। আজকাল তো এইসব কমন ব্যাপার। যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন? চিন্তা করো না রমন, আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি। শুধু একবার বলে দাও যে গতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না। কে তুমি? বললাম তো, আমার নাম সঙ্গীতা, সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জ্যান্ত পুঁতে দিয়েছিলে। এসব কি আর কি করছো? ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা।
অনেক বছর ধরে, কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টারকে স্যার। এত সহজে কি করে বাইরে চলে আসবো? এটাই তো আমার আসল ক্যারেক্টার। আরে 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 তোমার তোমার চেহারায় কি হয়ে যাচ্ছে? আরে সেরকমই হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি এখানেই, এই জায়গাতেই। তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিলি না? এখন আমি তোকে এখানে পুঁতে দেব। এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন। তুই থাকলে একটু মজা পাবো। না না, এটা হতে পারে না। তুমি তুমি তো মরে গেছিলে। তাহলে তাহলে তুমি এখানে কি করে চলে এলে? যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিরে দেয় না রমন, তখন মৃতরাও আবার ফিরে আসে। না সঙ্গীতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার এরকম করা উচিত হয়নি। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো লোকের হাতে মরে যে মেয়েরা ডাইনি হয়ে যায়, ওদের কাছে ক্ষমা নয়, মৃত্যু হয়, মৃত্যু। আজকের আমার এই অডিশন তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন। এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না। না না, প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। জীবনে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুরা, খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয়। সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল, সেই জন্য বেঁচে গেছে। কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না, আর না ধর্ষণ হতে দেখবেন। নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে।